হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2009 সালে মুক্তি পাওয়া আমেরিকান একটি মুভি অ্যাভাটার নিয়ে। এটি একটি দারুণ সায়েন্স ফিকশন মুভি। 2009 সালে মুক্তি পাওয়ার পরও এখনও এর ভিজুয়াল গ্রাফিক্স এতটাই ভালো যে সবাইকে মনোমুগ্ধকর করে রাখে। অবশ্যই বলে রাখা ভালো, তখন থেকে তার 10 বছর পর্যন্ত, মানে 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই মুভি সব থেকে বেশি আয় করা মুভির তালিকায় ছিল। এমনকি সেই সময় মুক্তি পাওয়া দ্য অ্যাভেঞ্জার্স সিনেমার মতো ব্লকবাস্টার সিনেমাকেও হার মানিয়েছিল এই দ্য অ্যাভাটার মুভি। আর কেন এটা বলছি, আপনারা যদি মুভিটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটি কেন বিশ্বের সব থেকে বেশি আয় করা মুভি। আর এই মুভিটির রেটিং 10-এর ভেতরে 9 দেয়াই যায়। বেশি দেরি না করে শুরু করা যাক দ্য অ্যাভাটার। দিস ইজ আপন, দেখছেন এক্সপ্লেইনার থেকে। গল্পটির স্টার্টিংটা শুরু হয় অনেক বিশাল বড় একটি ফরেস্ট দিয়ে, আর যেখানে আমরা দেখতে পাই স্বাভাবিকের তুলনায় গাছগুলা বেশ অনেক বড়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই এই মুভির প্রধান চরিত্র জ্যাক সুলিকে, যে একজন অবসরপ্রাপ্ত পঙ্গু নৌ কর্মকর্তা। আর বর্তমানে সে একটি মহাকাশযানের মাধ্যমে পাড়ি দিয়েছে প্যান্ডোরা নামে একটি উপগ্রহে। যদিও সে একা না, তার সাথে বহু অবসরপ্রাপ্ত সোলজাররা তার সাথে অংশ নিয়েছে। আর প্রায় 6 বছর এই মহাকাশযানে ক্রায়োজেনিক স্লিপে থাকার পর এখন তারা সকলেই জেগে উঠেছে, কারণ বর্তমানে এখন তারা তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। আর এখানেই জ্যাক আমাদের জানায় তার একটি যমজ ভাই ছিল, যে আরডিএ মানে রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে সায়েন্টিস্ট হিসেবে কাজ করত। আর ওই কোম্পানি একটি বিশেষ ধরনের এক্সপেরিমেন্টের জন্য তার পেছনে অনেক টাকা খরচা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, ওই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার আগেই ছিনতাইকারীদের হাতে তার ভাই মারা যায়। আর জ্যাক যেহেতু তার যমজ ভাই, তাই ভাইয়ের সাথে তার জেনেটিক্যালি মিল পাওয়ায় ওই কোম্পানি জ্যাককে প্রচুর অর্থের বিনিময়ে সেই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। আর জ্যাক তাদের প্রস্তাবে রাজি হয়ে প্যান্ডোরা নামক উপগ্রহে পাড়ি জমিয়েছে। এরপর দেখা যায় ওই মহাকাশযানে থাকা প্রত্যেকটি সৈনিককে একটি স্যাটেলের মাধ্যমে প্যান্ডোরা নামক উপগ্রহে নিয়ে যাওয়া হচ্ছে। আর তারা সকলেই প্যান্ডোরা নামক যে গ্রহতে যাচ্ছে সেখানকার বায়ুমণ্ডল কখনোই মানুষকে সমর্থন করবে না। আর এই কারণে তাদের সবাইকে একটা অফিসার একটি মাস্ক পরে নিতে বলে, কারণ অক্সিজেন মাস্ক ছাড়া ওই গ্রহের বিষাক্ত বায়ুমণ্ডলে যে কোনো মানুষ 20 সেকেন্ডের ভেতরেই তার জ্ঞান হারাবে, আর প্রায় 4 মিনিটের মধ্যে সে মারা যাবে। তাই সকলেই যেন সাবধান থাকে। এবার ওই উপগ্রহের একটি নির্দিষ্ট জায়গায় অবতরণ করার টাইমে আমরা দেখতে পাই বিশাল বিশাল দৈত্যাকার কিছু মেশিন সেখানে মাটি খোঁড়ার কাজ করে চলেছে। এবার কেন এরকম একটি উপগ্রহে এত বড় বড় বেস বানানো হয়েছে, আর কেনই বা এসব মাটি খোঁড়ার কাজ চলছে, সেইটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। যাই হোক, নির্দিষ্ট জায়গায় অবতরণ করার পর বলেই ওই স্যাটেল থেকে নেমে দেশের ভেতরে রওনা হয়। আর জ্যাক যেহেতু পঙ্গু, তাই সকলের শেষে সে হুইল চেয়ারের মাধ্যমে সকলকে অনুসরণ করে। আর মনে মনে সে একটি কথা বলতে থাকে, তার এই পঙ্গু অবস্থা থেকে সেও মুক্তি পেতে পারত। আর সেটা খুবই ব্যয়বহুল, যেটা পৃথিবীতে উপার্জন করা এই টাইমে কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এরপর জ্যাক হুইল চেয়ারের মাধ্যমে ওই বেসের একটি সামরিক ব্রিফিংয়ে যায়। এখানে কর্নেল মাইলস সদ্য সেখানে আসা সৈন্য এবং সাথে আসা কয়জন বেসামরিক লোককে ওই উপগ্রহ সম্পর্কে কিছু লেকচার দিচ্ছেন। তিনি তাদেরকে মনে করিয়ে দেন যে তারা আর কেউ পৃথিবীতে নেই, এখন তারা সকলেই প্যান্ডোরাতে, মানে সব কিছুই পৃথিবীর থেকে আলাদা। সে জানায় এখানে বসবাসকারী মানুষের মতো উপজাতিদের নাভি বলা হয়, যাদের বিষাক্ত তীর 1 মিনিটের মধ্যে তোমাদেরকে মেরে ফেলবে। আর বিপরীতে তাদেরকে মারা খুবই কঠিন। আর শুধু প্যান্ডোরার উপজাতি না, এই ক্যাম্পের বাইরে গাছপালা পশু পাখি যত কিছু আছে সব কিছুই তোমাদেরকে মারার জন্য অপেক্ষা করছে। তাই প্রত্যেকটি পদক্ষেপে তোমাদেরকে সাবধান থাকতে হবে। আর সাথে এও জানাই, যদিও আমার কাজ তোমাদের সকলকে বাঁচিয়ে রাখা, কিন্তু আমি জানি আমার একার পক্ষে এটা কখনোই সম্ভব না। তাই তোমাদেরকে যদি বেঁচে থাকতে হয় তাহলে সঠিকভাবে প্যান্ডোরার নিয়ম মেনে চলতে হবে। এরপর দেখা যায় জ্যাক ওই স্থান থেকে পৌঁছায় একটি বিজ্ঞান ল্যাবে। সেখানে তার 2 জন জীববিজ্ঞানীর সাথে পরিচয় হয়, একজনের নাম নর্ম আর একজন ম্যাক্স। এখানে আমরা দেখতে পাই এই গ্রহের উপজাতি, যাদেরকে আমরা নাভি বলে চিনি, তাদের ডিএনএ এবং মানুষের ডিএনএ এক করে তাদের মতো একটি উপজাতি তৈরি করার এক্সপেরিমেন্ট চলছে, যাদেরকেই মূলত বলা হয় অ্যাভাটার। আর তাদের এই প্রোগ্রামের মাধ্যমে একজন মানুষ তাদের নিজস্ব অবতারের সাথে লিঙ্ক করে ওই অবতার বা অ্যাভাটারকে চালনা করতে পারবে। এখানে নিজস্ব অ্যাভাটার বা অবতার কেন বললাম? আসলে যার ডিএনএর মাধ্যমে এই বডিগুলি তৈরি করা হয়েছে, শুধুমাত্র সেই ব্যক্তি ওই বডিগুলিকে চালনা করতে পারবে। আর ঠিক এই কারণের জন্যই জ্যাকের ভাই মারা যাওয়ার পর তার ডিএনএর সাথে মিল পাওয়ায় ওই কোম্পানি জ্যাককে এখানে এনেছে। মানে জ্যাকের ভাইয়ের ডিএনএর মাধ্যমে এই বডিটি তৈরি করা হয়েছিল।
যেটা করতে অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু সে মারা যাওয়ায় কোম্পানির ওই খরচা পুরোপুরি বিফলে যেত। তাই জ্যাকের এই সম্বন্ধে কোনো আইডিয়া না থাকলেও খরচা যাতে বিফলে না যায় তাই জ্যাককে এখানে আনা হয়েছে। এইবার বলি, প্রথমেই আমরা জেনেছি এই উপগ্রহে মানবজাতি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, কিন্তু এই প্রোগ্রামগুলির মাধ্যমে যখন ওই অবতারের মধ্যে কোনো মানুষ জেগে উঠবে তখন তারা অক্সিজেন মাস্ক ছাড়াই পুরো উপগ্রহে ঘুরে বেড়াতে পারবে। এরপর দেখা যায় এই বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর গ্রেস অগাস্টিন একটি বিশেষভাবে ডিজাইন করা পডে জাগ্রত হন। এই যে পডগুলি দেখছেন, এগুলির মাধ্যমে কোনো একটি মানুষ তার অবতারে সংযুক্ত হয়, আর কেউ যদি এই বক্সটি ওপেন করে ফেলে তাহলে তার অবতার সঙ্গে সঙ্গে সেখানেই জ্ঞান হারাবে। যাই হোক, এরপর ডক্টর গ্রেস তার পড থেকে বের হয়ে নাভি ভাষায় নর্মের সাথে কথা বলতে শুরু করে। আসলে সে যেহেতু এখানকার প্রধান, তাই সে দেখার চেষ্টা করছিল বাকিরা কতটা প্রস্তুত। নর্মের সাথে কথা বলা শেষ হলে তিনি জ্যাককে দেখেই বলেন তার ভাই টম ছিল পিএইচডি করা, যেই প্যান্ডোরা মিশনের জন্য প্রায় 3 বছর প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু জ্যাকের এই মিশন সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই, তাই তার কাছে এই মিশনের জন্য জ্যাকের কোনো প্রয়োজনই নেই। এই কথা শুনে জ্যাক ডক্টর গ্রেসকে বোঝানোর চেষ্টা করে সে একজন নৌ অফিসার এবং যে কোনো কিছু সে অনেক দ্রুত ক্যাপচার করতে পারে। কিন্তু ডক্টর গ্রেস এসব কথা না শুনে সে সরাসরি আরটিএ কোম্পানির হেড মিস্টার পার্কারের কাছে এসে উপস্থিত হয় এবং তাকে জানায় জ্যাক নামে যে ছেলেটিকে তার কাছে পাঠানো হয়েছে সে কোনো কাজেই আসবে না, কারণ তার কোনো সৈনিকের দরকার নেই, তার দরকার একজন সায়েন্টিস্টের। এই কথা শুনে পার্কার উত্তর দেয় জ্যাক তাদের জন্য খুব লাকি একজন ব্যক্তি। কিন্তু কেন? সে জানায় জ্যাকের ভাই মারা যাবার পর তার ডিএনএর সাহায্যে যে অবতার বা অ্যাভাটার তৈরি করা হয়েছিল সেটা পুরোপুরি বিফলে যেত, কিন্তু জ্যাককে ফিরে পাওয়ায় আমরা আবার ওই অবতারটি ইউজ করতে পারবো। আর সাথে এও জানাই তাদের উদ্দেশ্য শুধু এই এক্সপেরিমেন্ট নয়, তারা পৃথিবী থেকে এত দূরে এই গ্রহে আসার মেইন কারণ একটি বহু মূল্যবান সম্পদ আনঅবটেনিয়াম খনন করার জন্য, যা 1 কিলোর দাম পৃথিবীতে প্রায় কয়েক মিলিয়ন ডলার। আসলে মুভিতে যেই টাইম দেখানো হয়েছে সেটা 2154 সাল, যখন পৃথিবীর প্রায় সমস্ত শক্তি নষ্ট হয়ে গেছে। আর এই কারণেই বিভিন্ন শক্তির উৎস খোঁজার জন্য সায়েন্টিস্টরা বিভিন্ন দিকে রওনা হয়েছে। কিন্তু প্রবলেম হলো এখানকার আদিবাসীরা তাদের এই খনন কার্যের জন্য মারা যাচ্ছে, যে কারণে তারা মানব জাতিকে একদমই সহ্য করতে পারে না। আর ঠিক এই কারণেই এই কোম্পানি অবতার প্রোগ্রামিং মানে অ্যাভাটার প্রোগ্রামিং চালু করেছে, যাতে কিছু মানুষ বা অবতার ওই আদিবাসীদের সাথে কথা বলে তাদের মন জয় করতে পারে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এই অবতার বা অ্যাভাটার প্রোগ্রাম। যাই হোক, এবার পরের দিন দেখা যায় জ্যাক এবং নর্ম প্রথমবারের মতো তাদের অবতারের সাথে সংযুক্ত হওয়ার জন্য তৈরি হয়। তারা ওই বক্সের ভিতর ঢোকার কয়েক মুহূর্তের মধ্যেই তাদের অবতারগুলির ভিতর জাগ্রত হয়ে যায়। এবার জ্যাক তার অবতারের ভিতরে প্রতিস্থাপন হওয়ার পর সে যখন দেখে তার পা সে সম্পূর্ণভাবে নাড়াচাড়া করতে পারছে, তখন সে খুবই আনন্দিত হয়। আর সেই আনন্দে জ্যাক ওই রুম থেকে সোজা বাইরে বের হয়ে যায়। ওই গবেষণাগারের সমস্ত কর্মীরা তাকে আটকানোর চেষ্টা করলেও উপায় ব্যর্থ হয়। এবার সে রুম থেকে বাইরে বের হয়ে একটি বিনোদনমূলক জায়গা খুঁজে পায়, যেখানে তার মতো অনেক অবতাররা খেলাধুলা করছে, যারা সকলেই এই এক্সপেরিমেন্টের মাধ্যমেই তৈরি। এখানেই বলে রাখি, নাভি উপজাতিরা প্রায় 10 ফুটের বেশি লম্বা হয়, কখনো কখনো 12 ফুটের মতো হয়। সেই তুলনায় মানুষের থেকে তারা অনেক বেশি শক্তিশালী। এই সব কিছু মাথায় রেখে এই অবতারগুলিকে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে। যাই হোক, এখানেই ডক্টর গ্রেস, যে তাদের এই প্রোগ্রামের মেন সায়েন্টিস্ট, সে তার অবতারের মাধ্যমে জ্যাকের অবতারের সাথে দেখা করে। আর এখানেই জ্যাক বুঝতে পারে ডক্টর গ্রেস মানুষ হিসেবে খুব কঠিন হলেও তার অবতার কিন্তু খুব ভালো মেজাজের, যে তার সাথে কথা বলে একটি ব্যারাকে নিয়ে গিয়ে তাকে একটি বিশ্রামাগারে বিশ্রাম নিতে বলে। কিন্তু জ্যাক ঘুমোতে যাবার আগে তার চুলের ডগায় থাকা একগুচ্ছ স্নায়ু সে খেয়াল করে এবং সেটি দেখে সে খুবই অবাক হয়। এরপর দেখা যায় তার অবতার যখন ঘুমিয়ে পড়ে তখনই তাদের লিঙ্কটি ভেঙে যায় এবং জ্যাক ওই বক্সের মধ্যে তার মানব শরীরে পুনরায় জেগে ওঠে। এরপর জ্যাক তাদের পাইলট ট্রুডির সাথে কথা বলে, মানে জ্যাক ও নর্ম তাদের অবতারের মধ্যে উদয় হয়ে যেই হাওয়াই জাহাজে বা হেলিকপ্টারে ঘুরে বেড়াবে সেটা এই মহিলাই চালাবে। আর জ্যাকের দায়িত্ব ওই হেলিকপ্টারের দরজায় একটি বন্দুকধারী হিসেবে দায়িত্ব পালন করা। যাই হোক, এখানে মিস ট্রুডি জ্যাককে জানায় তাদের কর্নেল তাকে তার সাথে দেখা করতে বলেছে। ফলে এরপরেই দেখা যায় জ্যাক সেই কর্নেলের সাথে দেখা করে, যাকে আমরা একদম প্রথমেই লেকচার দিতে দেখেছি। এবং কর্নেল জ্যাককে জানায় তিনি জ্যাকের সার্ভিস রেকর্ড দেখেছেন এবং সেটা তাকে খুবই মুগ্ধ করেছে। মানে জ্যাক নেভিতে থাকাকালীন যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছে সেগুলি সত্যিই খুব ভয়ানক ছিল। এখানে ওই কর্নেল জানায় তার কাছে এই সায়েন্স প্রজেক্ট একদম বেকার মনে হয়। আসলে সে যেহেতু একটি সোলজার, তার কাছে সায়েন্সের এই প্রোগ্রামের কোনো মূল্যই নেই। কিন্তু জ্যাককে তিনি জানান, আমি চাই তুমি ওই নাভিদের সাথে মিলে এর আদব কায়দা অর্জন করে তাদের মধ্যে থেকে আমাদেরকে খবর দাও কিভাবে আমরা তাদের থেকে সাহায্য পেতে পারি।
আর যদি তারা সাহায্য না করতে চায়, কিভাবে আমরা তাদেরকে আমাদের সামনে থেকে সরাতে পারি সেই রাস্তা জানার চেষ্টা করো। এই কথা শুনে জ্যাক জানতে চায়, তাহলে আমি কি ডক্টর গ্রেসের টিমে নাকি আপনার টিমে? কর্নেল জানায়, তুমি একজন সৈনিক, তুমি নামমাত্র ওই সায়েন্স প্রজেক্টের মেম্বার, কিন্তু রিপোর্ট তুমি আমাকেই করবে। আর তুমি যদি আমাকে এই বিষয়ে হেল্প করো, তাহলে পৃথিবীতে ফিরেই আমি তোমার এই পা দুটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই কথা বলেই কর্নেল একটি বড় শ্যুট, যার নাম এএমপি, সেটি ব্যবহার করে সেখান থেকে বিদায় নেয়। পরের দিন দেখা যায় জ্যাক, গ্রেস এবং নর্ম তাদের অবতারের সাথে পুনরায় লিঙ্ক আপ হয়ে ট্রুডির হাওয়াই জাহাজের মাধ্যমে তাদেরকে পুরা প্যান্ডোরা উপগ্রহ এক্সপ্লোর করানো হয়, যেটা দেখতে সত্যিই দুর্দান্ত লাগে। এরপর একটি নির্দিষ্ট জায়গায় তারা ল্যান্ড করে, যেখানে গ্রেস এবং নর্ম সেখানে থাকা কিছু উদ্ভিদের নমুনা সংগ্রহ করতে শুরু করে। আর জ্যাক তার চারপাশের এরকম দৃশ্যের বিভ্রান্ত হয়ে কিছুটা সাইডে একটি ফুল খেতে এসে উপস্থিত হয়। জ্যাক লক্ষ্য করে ওই ফুলগুলিতে হাত দিলে সেটি নিমেষেই সংকুচিত হয়ে ছোট হয়ে যাচ্ছে। এরপর তার সামনে হঠাৎ করে ওই উপগ্রহের একটি বিপদ এসে দাঁড়ায়। হাতুড়ির মতো মাথাওয়ালা একটি প্রাণী ঠিক জ্যাকের সামনে এসে উপস্থিত হয়, যেটি অনেকটা ডাইনোসর প্রকৃতির, এবং দেখে মনে হয় সে তাকে এখনই আক্রমণ করবে। সেই মুহূর্তে গ্রেস সেখানে এসে বলে সে যেন গুলি না চালিয়ে পুরোপুরি সেখানেই দাঁড়িয়ে থাকে, না হলে ওই প্রাণীটি রেগে গিয়ে সদল বলে তার উপরে আক্রমণ করবে। ফলে জ্যাক গুলি না চালিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সে দেখতে পায় ওই প্রাণীগুলি পিছু হটতে শুরু করেছে। কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে ওই প্রাণীগুলি পিছু হটার কারণ তার পিছনে এসে হাজির হয়েছে প্যান্থারের মতো দেখতে একটি বিশাল আকার জন্তু, আর তার ভয়েই তারা পিছু হটেছে। ডক্টর গ্রেস ওই প্রাণীটিকে দেখা মাত্রই জ্যাককে জানায় যত দ্রুত সম্ভব এখান থেকে চলো। এবার ওই জন্তুর তাড়া খেয়েই জ্যাক তার বন্দুক, ব্যাকপ্যাক সবই হারায়, এমনকি তার দল থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। আর শেষমেশ সে তার জীবন বাঁচাতে একটি জলপ্রপাতের মধ্যে সে ঝাঁপ দেয়। এরপর আমরা দেখতে পাই জ্যাকের বাকি মেম্বাররা তাকে এখনও খুঁজছে, কিন্তু ট্রুডি তাদের পাইলট, সে জানায় এখন রাত হয়ে গেছে আর রাতের বেলা এই রকম অপারেশনের কোনো পারমিশন তার কাছে নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে তাদের ক্যাম্পে ফিরতে হবে। এই কথা শুনে ডক্টর গ্রেস জানায় যে জ্যাকের অবতার ওই জঙ্গলের মাঝে কিছুতেই সার্ভাইভ করতে পারবে না, গ্যাস রাতের মধ্যেই মারা যাবে। এদিকে রাত হয়ে আসতে দেখে জ্যাক একটি লাঠির একটি দিক ধারালো করে কোনোভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক এই সময় আমরা বুঝতে পারি একজন নাভি গাছের ওপর থেকে জ্যাককে লক্ষ্য করে একটি তীর ছুটছে, কিন্তু ইথিয়ারিয়াল নামক একটি ছোট্ট প্রাণী তার তীরের উপরে এসে বসায় সে জ্যাককে তীর মারার সিদ্ধান্ত ত্যাগ করে। পরে অবশ্য আমরা জেনেছি এই যে আলোকিত প্রাণীটি দেখছেন, নাভি উপজাতিরা বিশ্বাস করে এটা খুবই পবিত্র একটি গাছের বীজ, তাই যাদের আত্মা খুবই শুদ্ধ এই বীজগুলি তাদেরকে সবসময় চিহ্নিত করে দেয়। আর এই কারণেই ওই নাভি জ্যাককে তীর মারার সিদ্ধান্ত ত্যাগ করে। এবার রাত হয়ে আসায় জ্যাক কিছু ভাইপার নেকড়েদের সামনাসামনি হয়। জ্যাক কোনো ক্রমে তার হাতে থাকা ওই লাঠির একটি প্রান্ত সেটি একটি মশালে পরিণত করে এবং সেই মশাল দিয়ে ওই প্রাণীদেরকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি হয় জ্যাক তাদের কাছে পরাস্ত হয়। এই টাইমেই দেখা যায় যে তীরন্দাজ জ্যাককে পর্যবেক্ষণ করছিল সে জ্যাকের জীবন বাঁচায়। এরপর জ্যাক তাকে জানায়, আমি জানি আপনি আমার কথা কিছুই বুঝবেন না, কিন্তু তাও আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু ওই নাভি জ্যাকের কোনো কথা না শুনেই সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে। ফলে নিরুপায় হয়ে জ্যাক তাকে অনুসরণ করা শুরু করে, যেটা দেখে ওই নাভি তাকে আঘাত করে জানায় যেটা হলো সেটা একদমই ঠিক হলো না। আসলে জ্যাককে বাঁচাতে গিয়ে সেও কিছু নেকড়েকে হত্যা করেছিল, তাই সে জানায় তোমার কারণেই ওই সমস্ত পশুগুলি মারা গেল, আর এটা পুরোপুরি তোমার ভুলের জন্য হয়েছে। জ্যাকও তার এই কথায় সম্মতি জানিয়ে জানায়, হ্যাঁ আমি মানছি আমার ভুলের জন্যই এটা হয়েছে। কিন্তু জ্যাক সাথে ওই নাভিকে এটাও জানায়, যদি এরকমই মনে হয় তাহলে তুমি আমাকে কেন বাঁচালে? এর উত্তরে ওই নাভি তাকে জানায়, আপনার হৃদয় খুবই শক্তিশালী। এরপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে এবং জ্যাকও তার পেছন পেছন অনুসরণ করে। এবার জ্যাককে পেছনে আসতে দেখে সে ক্রুদ্ধ হয়ে তাকে জানায়, তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, আমার পিছু নিয়ে তোমার কোনো লাভ নেই। এর উত্তরে জ্যাক জানায় সে তার সাহায্য চায়, এর আদব কায়দা শিখতে চায়, তাদের সাথে একসাথে থাকতে চায়। এই কথা শুনে ওই নাভি জানায় আকাশের মানুষদের তাদের আদব কায়দা কখনোই শেখানো হয় না। এরপরে আমরা দেখতে পাই সেই ছোট্ট ছোট্ট জোনাকি পোকার মতো সেই আলোগুলি তার পুরো শরীর ঘিরে নেয়, যেটা দেখে ওই নাভি পুরোপুরি হতবাক হয়ে যায় এবং সে যে জ্যাকের উপর এতক্ষণ অনেক ক্রুদ্ধ ছিল এই দৃশ্য দেখে শান্ত হয়ে সে জ্যাককে তার সাথে আসতে বলে, কিন্তু যাবার পথে একদল নাভি জ্যাককে বন্দী বানায়। এরপর দেখা যায় ওই দল জ্যাককে নিয়ে উপস্থিত হয় তাদের কাবিলাতে। এখানে জ্যাককে ওই কাবিলার রাজা ইতুকান এবং রানী মোয়াটের সামনে উপস্থিত করা হয়। এখানে আমরা জানতে পারি জ্যাককে যে ওই নেকড়েদের হাত থেকে বাঁচিয়েছিল সে হলো এই কাবিলার রানী নেইতিরি, আর যেই দল জ্যাককে বন্দী বানিয়ে এখানে ধরে এনেছে তাদের নেতা হলো টিস্যুতে, যে পরবর্তী টাইমে এই কাবিলার রাজা হবে, মানে নেইতিরির সাথে তারই বিয়ে হবে বলে আশা করা হচ্ছে। যাই হোক, এখানে উপস্থিত হয়ে জ্যাক সকলকে উদ্দেশ্য করে জানায় সে একজন যোদ্ধা, আর এখানে তার আসার উদ্দেশ্য হলো সে তাদের আদব কায়দা শিখতে চায়।
এই কথা শুনে ওই কাবিলার রানী মুয়াট, তিনি শুধু এই কাবিলার রানী না, সাথে এই কাবিলার সকলের ধর্মগুরু, মানে তাদের পবিত্র দেবী ইভার মতামত সকলের কাছে তুলে ধরেন। এখানে তিনি জ্যাকের বুকে একটি কাঁটা গেঁথে তার রক্তের স্বাদ নেয়, আর হয়তো এর মাধ্যমে তিনি বুঝতে পারেন জ্যাক পুরোপুরি সত্যি কথা বলছে। তাই তিনি নিজের মেয়ে নেত্রীকে দায়িত্ব দেয় জ্যাককে তাদের রীতিনীতি শেখানোর জন্য। এরপর দেখা যায় তাদের একটি ধর্মীয় রীতি সম্পূর্ণ করে জ্যাককে তার বিছানায় নিয়ে আসা হয়। এটা তাদের হোম ট্রির বিশেষ ধরনের একটি পাতা, বিশ্রাম নেওয়ার টাইমে যা তাদের দুই দিক থেকে ঘিরে রাখে। এবার হোম ট্রি কেন বললাম? আসলে এই কাবিলার প্রত্যেকেই একটি বড় গাছে বসবাস করে। বড় গাছ বলতে স্বাভাবিকের থেকে অনেক অনেক বড়, অনেকটা মনস্টার প্রকৃতির। যাই হোক, এবার জ্যাক তার অবতারী শরীরে ঘুমিয়ে পড়ার পরেই সে তার মানব শরীরে জাগ্রত হয়ে ওঠে। আর মানব শরীরে আসার পরেই যখন সবাই তার থেকে ওই সব ঘটনা শোনে, তখন সেখানকার বিজ্ঞানী থেকে শুরু করে সামরিক পদের সবাই তার উপরে খুবই আনন্দিত হয়। এরপর ওই কোম্পানির মেন হেড মিস্টার পার্কার জ্যাককে জানায় ওই কাবিলা যে হোম ট্রিতে বসবাস করে তার নিচে প্রচুর পরিমাণে আনঅবটেনিয়াম রয়েছে, যার কারণেই তারা এত দূর পাড়ি দিয়ে এই গ্রহতে এসেছে। তাই সে চায় জ্যাক ওই কাবিলার সাথে কথা বলে তাদেরকে ওই গাছের নিচ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে, যাতে তারা এইসব বুলডোজার নিয়ে সেখান থেকে মাটি খনন করে আনঅবটেনিয়াম সংগ্রহ করতে পারে। এই কথা শুনে জ্যাক জানতে চায় তারা যদি রাজি না হয়, তখন সেখানে উপস্থিত কর্নেল জানায় রাজি না হলে কিছুই করার নেই, তাহলে আমরা তাদেরকে মেরেই এই কাজ সম্পূর্ণ করব। এই কথা শুনে জ্যাক জানায় ঠিক আছে, তাহলে আমি তাদেরকে ট্রাই করব এটা বোঝানোর। কর্নেল বলে তোমার কাছে মাত্র 3 মাস সময় আছে, এর মধ্যে তুমি যা চাও সেটাই করতে পারো, তারপর আমরা সেখানে সোজা বুলডোজার নিয়েই উপস্থিত হব। পরবর্তীতে দেখা যায় জ্যাক তার অবতারের সাথে পুনরায় লিঙ্ক আপ হয়ে নেইতিরির সাথে তাদের আদব কায়দা শিখতে থাকে, আর প্রত্যেক দিনই মানব শরীরে ফিরে সেই ঘটনা একটি ভিডিওর মাধ্যমে রেকর্ড করতে থাকে। নেটিরি জ্যাককে জানায় ঘোড়া হলো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বাহন, তাই তাকে ঘোড়া চালানো শিখতে হবে। নেটিরি তাকে জানায় তাদের চুলের ডগায় যেই স্নায়ুগুলো আছে সেই স্নায়ুগুলা ঘোড়ার স্নায়ুর সঙ্গে সংযুক্ত করতে হবে, আর তারপরে সে ঘোড়াটিকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু জ্যাক ঘোড়া চালাতে গিয়ে ব্যর্থ হয়। শুধু ঘোড়া না, প্রথম সে অনেক কাজেই ব্যর্থ হয়, যে কারণে নেটিরি প্রায়শই তাকে মূর্খ বলে উল্লেখ করে। যাই হোক, এদিকে জ্যাকের মানব শরীর কর্নেল এবং ওই পার্কারকে অবগত করেন, এবং ওই 1000 ফুট গাছের গঠন কিরকম, কিভাবে তারা ওর ভিতর বসবাস করে, এইসবের বিস্তারিত। এই রিপোর্ট পাওয়ার পরেই কর্নেল ওই গাছ কিভাবে ধ্বংস করা যাবে তার একটি পরিষ্কার বর্ণনা দেয়। কিন্তু জ্যাক তাদেরকে বারণ করে বলে আমি ওই কাবিলাদের সাথে একটু কথা বলতে চাই, যাতে জ্যাক তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে অন্য কোথাও নিয়ে যেতে পারে। এদিকে ডক্টর গ্রেস অনুমান করে কর্নেল এবং পার্কার শুধুমাত্র তাদের কাজ হাসিল করার জন্যই জ্যাককে ব্যবহার করছে। সেই কারণেই তিনি তাদের সায়েন্স ব্যাচ আলাদা করে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এরপরেই দেখা যায় তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি হাওয়াই জাহাজে করে রওনা হয়, আর হাজির হয় একটি প্রত্যন্ত অঞ্চলের একটি বিশাল ভাসমান দ্বীপে। এবার ভাসমান দ্বীপ কেন বললাম? আসলে নির্দিষ্ট জায়গাতে যে সমস্ত দ্বীপ রয়েছে সেগুলি প্রত্যেকটি আকাশে ভেসে বেড়াচ্ছে, যা দেখতে সত্যি খুবই ইন্টারেস্টিং লাগে। যাই হোক, ওদিকে জ্যাকের অবতর নেইতিরির সাথে ট্রেনিংয়ে ব্যস্ত, আর জ্যাক ব্যস্ত সে তার মানব শরীরে ফিরে সবকিছু ভিডিও ব্লকে রেকর্ড করার। এইভাবে কিছুদিন ট্রেনিং সম্পূর্ণ করার পর নেইতিরি জ্যাকের সামনে ইকরান নামক একটি বিশাল পাখিকে এনে সেটার উপরে চড়ে বলে প্রত্যেকটা নাভিকেই এরকম একটি পাখিকে বশ করতে হয়, আর এই পাখিগুলি তাদের জীবনে মাত্র একজনেরই বশ মানে, আর সেই একমাত্র তাদের সাথে উড়ে বেড়াতে পারে। এই কথা শুনে জ্যাক তাদের কাছে জানতে চায় এই পাখি সে কবে বশ বানাবে। নেইতিরি তাকে জানায় যখন সে এর যোগ্য হয়ে উঠবে একমাত্র তখনই এটা সম্ভব। যাই হোক, এভাবে দিন কাটতে কাটতে জ্যাক ওই কাবিলার সাথে কথা বলে ডক্টর গ্রেসের অবতারকেও তাদের সাথে এন্ট্রি করে নেয়, যে ওই কাবিলার মধ্যে উপস্থিত হয়েই ছোট ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দিতে শুরু করে। এর কিছুদিন পর দেখা যায় নেতিরি নিজেই জ্যাককে জানায় সে একটি তাদের গুরুত্বপূর্ণ নিয়ম পালনের জন্য প্রস্তুত। কিন্তু কি সেই নিয়ম? কিছুক্ষণ আগেই নেইতিরি যে তাকে জানিয়েছিল প্রত্যেকটি নাভিকেই একটি করে ইকরান চুজ করতে হয়, সেই টাইম এখন এসে গেছে। ফলে জ্যাককে সঙ্গে নিয়েই নেইতিরি এবং তার অন্যান্য সঙ্গীদেরকে সাথে নিয়ে একটি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গে উপস্থিত হয়, যেখানে ওই পাখিগুলির রাজত্ব, আর সেখান থেকেই তাকে একটি পাখি চয়েস করতে হবে। এখানে দেখা যায় জ্যাক অনেক কষ্টে একটি পাখিকে বশ বানিয়ে তার উপর চড়ে বসে, এবং ওই ইকরানকে নিয়েই সে সেখান থেকে উড়তে শুরু করে। নেইতিরিও তার সাথে রওনা হয়, আর উড়তে উড়তে তারা একসাথে ট্রি অফ সোলসের কাছে উপস্থিত হয়, যেটা প্রত্যেকটি নাবিদের কাছে একটি পবিত্র স্থান। কিন্তু এখানে তাদের উপর একটি বিশাল আকার লাল রঙের পাখি আক্রমণ করে দেয়। এরপর কোনো ক্রমে তারা দুজনে ওই লাল রঙের পাখিটির চোখের আড়ালে চলে যায়। এরপর নেইতিরি তাদের হোম ট্রিতে ফিরে ওই দানবাকৃতি পাখির একটি কঙ্কাল দেখিয়ে বলে ওই পাখিটিকে তারা তরুক বলে ডাকে।
সাথে এও জানায় তার পিতামহের দাদা শেষবারের মতো ওই তরুককে বশ বানিয়েছিল। আর নাভিদের ইতিহাসে এখনো পর্যন্ত মাত্র 5 জনই এই কাজটি করতে পেরেছে। আর যারা তরুককে বশ বানাতে পারে তারা তাদের নামের সাথে তরুক উপাধি পেয়ে যায় এবং সবথেকে বড় শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত হয়। এরপর জ্যাক যখন তার মানব শরীরে ফিরে আসে সে তখন নিজে থেকেই উপলব্ধি করে এই দুনিয়া তার কাছে আর ভালো লাগছে না, তার কাছে এখন তার অবতারের দুনিয়ায় প্রিয় বলে মনে হচ্ছে। পরবর্তী সিনে দেখা যায় কর্নেল জ্যাকের সাথে দেখা করে বলে, তোমার 3 মাস কমপ্লিট, তুমি যা করার করেছো, এবার তোমার পৃথিবীতে ফেরার পালা। কিন্তু তুমি টেনশন নিও না, আমি আমার কথা মতো তোমার পা আমি ফিরিয়ে দিব। এই কথা শোনার পর জ্যাক তাকে জানায় সে এখনই পৃথিবীতে ফিরে যেতে চায় না, এর শেষ দেখেই যেতে চায়। সে জানায় আর কিছুদিনের মধ্যে সে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে সে ওই কাবিলারই একজন হয়ে উঠবে, আর তারপরেই সে তাদের সাথে কথা বলে সেখান থেকে সরানোর ব্যবস্থা করবে। ফলে কর্নেল অনিচ্ছা সত্ত্বেও তাকে জানায় ঠিক আছে, তবে যা করবে খুব দ্রুততার সহিত। পরবর্তী সিনে দেখা যায় জ্যাকের অবতার একটি আভি অনুষ্ঠানে যোগ দেয়, যার মাধ্যমে ওই কাবিলার সে একজন হয়ে ওঠে। এরপর নেটিরি একটি বিশেষ জায়গায় জ্যাককে নিয়ে গিয়ে জানায় এটা তাদের সকলের প্রার্থনার জায়গা, যেখানে তারা গাছের সাথে বন্ধন তৈরি করে তারা তাদের পূর্বপুরুষদের আওয়াজ শুনতে পায়। যাই হোক, এখানে নেটিরি জ্যাককে বলে সে এখন যেহেতু তাদের কাবিলার একজন সদস্য, সে তার নিজের জন্য গাছ থেকে একটি ধনুক তৈরি করতে পারবে এবং এই কাবিলার মধ্য থেকে নিজের জন্য একটি মহিলাকে বেছে নিতে পারে। এই কথা শুনে জ্যাক নেটিরিকে বলে ইতিমধ্যে সে নেটিরিকেই বেছে নিয়েছে এবং নেটিরিও তাকে জানায় সেও তাকে বেছে নিয়েছে। এরপর তারা দুজনে সেখানে ইন্টিমেট হয় আর শেষমেশ ওই গাছের নিচেই তারা একসাথে ঘুমিয়ে পড়ে। ফলে জ্যাক আবারও ল্যাবে তার মানব শরীরে জেগে ওঠে। এরপর সকালে নেটিরি কিছু গাছপালা ভাঙার আওয়াজ পেয়ে জেগে ওঠে এবং সে দেখতে পায় মানব জাতি তাদের বড় বড় বুলডোজারের সাহায্যে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। নেটিরি জ্যাককে বাঁচানোর জন্য তাকে ডাকতে শুরু করে, কিন্তু জ্যাক যেহেতু এই সময় তার মানব শরীরে জেগে আছে তাই তার অবতার কোনো সাড়াই দেয় না। ফলে নেটিরি কোনো ক্রমে জ্যাকের অবতারকে বাঁচানোর জন্য টেনে টেনে সেখান থেকে সরানো শুরু করে। এর মধ্যে আমরা দেখতে পাই জ্যাক আবারও তার অবতারের মধ্যে উদয় হয় আর চেষ্টা করতে শুরু করে ওই বুলডোজারগুলিকে থামানোর জন্য। কিন্তু যখনই দেখতে পাই ওই বুলডোজারগুলিকে সে কখনোই থামাতে পারছে না, তখনই সে নিরুপায় হয়ে একটি বুলডোজারের উপরে উঠে সেখানকার ক্যামেরা সিস্টেম ভেঙে দেয়। এরপর দেখা যায় কর্নেল তার ক্যাম্পে ফিরে যখনই সেই অবতারকে দেখে যে সে ক্যামেরা ভাঙছে, তখন সে বুঝতে পারে এটা জ্যাকেরই অবতার। এদিকে মানবজাতি নাভিদের পবিত্র ভূমিতে হামলা করায় তারা তাদের হোম ট্রিতে উপস্থিত হয়ে করে তারা মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ করবে। এই কথা শোনা মাত্রই সেখানে উপস্থিত ডক্টর গ্রেস এবং জ্যাকের অবতার তাদেরকে বলে যুদ্ধ না করার জন্য। এবং এই কথা শোনার পর সেখানকার সেনাপতি সুতে, যার সাথে নেইতির বিয়ে হওয়ার কথা ছিল, সে জ্যাকের উপর আক্রমণ করে দেয়। আসলে সে জানতে পেরেছে জ্যাকের সাথে নেইটির একটি সম্পর্ক তৈরি হয়েছে, তাই সে এমনিতেই তার উপরে রেগে আছে। কিন্তু জ্যাক তাকে কোনো রকম সাইড করে তাদেরকে চিৎকার করে জানায় সে এখন তাদেরই একজন, এখানে তারও কথা বলার অধিকার আছে। কিন্তু হঠাৎই এখানে দেখা যায় জ্যাক এবং গ্রেস তাদের অবতার হঠাৎই লুটিয়ে পড়ে মাটিতে। কারণ কিছুক্ষণ আগেই আমরা জেনেছিলাম কর্নেল যে জেনে গেছে জ্যাকের অবতার তাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই সে তাদের ক্যাম্পে উপস্থিত হয়ে মানব শরীরের সাথে তাদের অবতারের লিঙ্ক বিচ্ছিন্ন করে দেয় আর তাদের বুলডোজারগুলি থামানোর চেষ্টা করার জন্য জ্যাককে গ্রেপ্তার করা হয়। কিন্তু এরপরও ডক্টর গ্রেস পার্কারকে জানায় এখানে এইভাবে ফিরিয়ে আনাটা উচিত হয়নি। কিন্তু সেখানে উপস্থিত কর্নেল জ্যাকের একটি ভিডিও ফুটেজ দেখিয়ে সবাইকে জানিয়ে দেয় আভিরা তাদের হোম ট্রি ছেড়ে কোনোদিনই যাবে না। আসলে জ্যাক ওই কাবিলার সাথে থাকতে থাকতে খুব ভালো রকমভাবেই বুঝতে পেরেছিল মানব জাতির কাছ থেকে নাভিদের কোনো কিছুই পাওয়ার নেই, যে কারণে তারা মানব জাতির কথা শুনে তাদের বাসস্থান ছেড়ে সরে দাঁড়াবে। আর এটাই সে তার ভিডিওতে রেকর্ড করে রেখেছিল, যেটা এখন কর্নেলের হাতে। আর এটা দেখেই পার্কার এবং কর্নেল তাদের বিকল্প রাস্তা বেছে নেয়। কর্নেল জানায় সে তার সামরিক বাহিনী নিয়ে বোমার সাহায্যে ওই গাছ পুরোপুরি ধ্বংস করে দেবে। যেটা জানার পরে জ্যাক ও গ্রেস পার্কারকে রিকোয়েস্ট করে নাভিদের সাথে এরকম করাটা একদমই উচিত হবে না, কারণ ওই গাছ ধ্বংস করতে গেলে অনেক নাভি মারা যাবে। তাই তাদেরকে কিছু সময় দেওয়া হোক যেন তারা নাভিদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে যেতে পারে। আর তাদের কথা শোনার পর পার্কার শেষ পর্যন্ত তাদেরকে 1 ঘন্টা সময় দেয়। পরবর্তী সিনে দেখা যায় গ্রেস এবং জ্যাক পুনরায় যখন তাদের অবতারের শরীরে পুনরস্থাপিত হয় এবং তাদের সকলকে তাদের এখানে আসার মূল উদ্দেশ্যটা জানায়, তখন সঙ্গে সঙ্গে নেটিরি জ্যাককে প্রত্যাখ্যান করে এবং ওই কাবিলার বাকিরা তাদেরকে বন্দি বানায় আর সকলে মিলে প্রস্তুতি নিতে শুরু করে মানব জাতির বিরুদ্ধে লড়াই করার জন্য। এতক্ষণে কর্নেলও তার সমস্ত সামরিক বাহিনী নিয়ে হাওয়াই জাহাজের মাধ্যমে সেখানে উপস্থিত হয়। আর সেখানেই তারা লক্ষ্য করে জ্যাক এবং গ্রেসের অবতারকে তারা বন্দি বানিয়ে রেখেছে। মানে কর্নেল এটা বুঝতে পারে যে তারা কথাবার্তা বলে কোনো সুরাহাই করতে পারেনি, তাই
তাই প্রথমেই কর্নেল তাদের ভিতরে কিছু স্মোক গ্রেনেড তাদের উপরে নিক্ষেপ করে, যাতে প্রত্যেকটি নাভি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কারণ ওই গাছটি ধ্বংস করলে সেখানে অনেক নাভি মারা যেতে পারে। কিন্তু নাভিরা সেখান থেকে ফিরে যাওয়ার বদলে তীরের সাহায্যে তাদের হাওয়াই জাহাজের উপর আক্রমণ করতে শুরু করে, যেটা দেখে কর্নেল বাধ্য হয়ে অর্ডার দেয় ওই গাছের উপর বোম নিক্ষেপ করার জন্য। আর তার অর্ডার পেয়েই ওই গাছে বোম নিক্ষেপ করা শুরু করে এবং দুঃখজনকভাবে নিমেষেই ওই গাছটি মাটিতে লুটিয়ে পড়ে। আর এই কাজের ফলে ওই কাবিলার অনেকেই মারা যায়। আর যখন সকলের এই অবস্থা, তখন ওই কাবিলার রানী মোয়াট জ্যাক এবং গ্রেস মুক্ত করে দেয় এবং তাদেরকে সাহায্য করতে বলে। এরপরে দেখা যায় নেতিরির বাবা ইদুকান ওই গাছের একটি বড় টুকরোর দ্বারা আঘাত পেয়ে সেখানেই মারা যায়, যেটা দেখে জ্যাক নেতিরির কাছে আসে তাকে সান্ত্বনা দিতে। কিন্তু সে পুনরায় জ্যাককে প্রত্যাখ্যান করে এবং তারা সকলেই মিলে তাদের হোম ট্রি হারিয়ে ট্রি অফ সোলসের কাছে জড়ো হয়। অন্যদিকে দেখা যায় জ্যাক এবং গ্রেসকে ওই বক্স থেকে বের করে তাদেরকে বন্দি বানানো হয়। আর নর্মস এই কাজে বাধা দেওয়ার কারণে তাদের সাথে নর্মসকেও কারাগারে বন্দি করা হয়। এদিকে পাইলট ট্রুডি কখনোই চাইতো না নাভিদের সাথে এরকমটা হোক, তাই সে চালাকি করে সকলকে সেখান থেকে মুক্ত করে দেয় এবং সেখান থেকে একটি হাওয়াই জাহাজ চুরি করে ওই বেস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা কর্নেল জানতে পেরেই ওই হাওয়াই জাহাজে অ্যাটাক করে, যার ফলে গ্রেস গুলির আঘাতে গুরুতর আহত হয়ে পড়ে। কিন্তু শেষমেশ তারা ওই জাহাজটি নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর দেখা যায় তারা তাদের সায়েন্স ল্যাব ওই হাওয়াই জাহাজের মাধ্যমে অন্য একটি জায়গায় স্থানান্তরিত করে, যাতে কর্নেল তাদেরকে সহজে আর খুঁজে না পায়। এরপর জ্যাক আবারও তার অবতারী শরীরে ফিরে আসে, কিন্তু সে ভালো করেই বুঝতে পারে এখন আর সে ওই কাবিলার সামনাসামনি হতে পারবে না, কারণ জ্যাক এখন তাদের থেকে বহিষ্কৃত। তারপরেও জ্যাক একটা সাহসী সিদ্ধান্ত নেয়। সে জানে যার ফলে নাভিদের উপর তার আস্থা পুনরায় ফিরে আসতে পারে। এরপরে দেখা যায় সে তার বশ মানানো ওই পাখিকে নিয়ে বেরিয়ে পড়ে তরুক নামক ওই দানবাগার পাখিটির খোঁজে। আর ভাগ্যক্রমে তরুকের দেখা পেয়ে তার সাহসিকতা দেখে তরুককেও বশ বানায়। আর তারপর সোজা উপস্থিত হয় ট্রি অফ সোলসে, যেখানে ওই কাবিলার সকলেই উপস্থিত আছে। এবার তরুককে জ্যাক সফলভাবে বশ বানিয়েছে এটা দেখেই সেখানে সকলেই অবাক হয়ে যায়, কারণ এখানে সকলেই জানে বড় কোনো যোদ্ধা ছাড়া তরুককে বশ বানানো কখনোই সম্ভব নয়। তাই এই অবস্থায় সবাই তাকে তাদের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি হিসেবে দেখতে শুরু করে। আর নেতিরিও তার কাছে ক্ষমা চেয়ে তাকে গ্রহণ করে নেয়। আর এরপরে জ্যাক তাদেরকে জানায় ডক্টর গ্রেস গুরুতর আহত হয়ে মৃত্যুসজ্জায়, তাই তারা যেন তাকে হেল্প করে। ফলে তার কথা শুনে তাদের রানী মোয়াট প্রস্তুতি শুরু করে তাদের চেতনাকে পুরোপুরিভাবে তাদের অবতারের শরীরে স্থানান্তর করার জন্য। তারা বিশ্বাস করে তাদের দেবী ইভা যদি চায় তাহলে এই স্থানান্তরিত প্রক্রিয়াটা একেবারে সম্পূর্ণ হবে। তো এইখানে এই আচার অনুষ্ঠান চলাকালীন ওই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ডক্টর গ্রেস মারা যায়। চোখের সামনে ডক্টর গ্রেসকে মারা যেতে দেখে জ্যাক ক্রুদ্ধ হয়ে তার সকল কাবিলাদের জানায়, আর না, অনেক হয়েছে। এই উপগ্রহে তাদের মতো যত কাবিলা আছে সকলকে বার্তা পাঠাও, তাদেরকে জানাও নিজেদের ভূমি বাঁচাতে গেলে তাদেরকে এখন এক হতে হবে। এই টাইমে টিস্যুতিও নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জ্যাকের এই প্রস্তাবে সম্মতি জানায় এবং তাকে কথা দেয় সে তার সাথেই থাকবে। অন্যদিকে কর্নেল তাদের স্যাটেলাইট প্রোগ্রামের মাধ্যমে বুঝতে পারে ওই কাবিলাতে নাভিদের সংখ্যা হঠাৎ করেই বৃদ্ধি পেতে শুরু করেছে। কর্নেল সেখানে উপস্থিত সকলকে জানায় এইভাবে তাদের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে পেরে ওঠা মুশকিল হবে। আর এই জন্য কর্নেল তার সকল সৈনিককে জানায় নাভিরা আক্রমণ করার আগেই তারা তাদের উপর আক্রমণ করবে এবং তারা সর্বপ্রথম অ্যাটাক করবে তাদের ওই পবিত্র আত্মার গাছটাকে, এবং সেই গাছটি ধ্বংস করে দিতে পারলেই তারা আর সেখানে আসবে না। তাই কর্নেলের নির্দেশে তারা পুরোপুরিভাবে তৈরি হতে শুরু করে পরের দিনই ওই জায়গা হামলা করার জন্য। অন্যদিকে দেখা যায় জ্যাক একা একদম ট্রি অফ সোলসের কাছে উপস্থিত হয়ে তার সাথে নিজের বন্ধন ঘটিয়ে দেবী ইভাকে বলতে শুরু করে কিভাবে মানব জাতি তার মাকে অর্থাৎ পৃথিবীকে হত্যা করেছে, যেখানে মানব জাতির জীবন এখন পুরোপুরি ভারসাম্যহীন। আর এখন তারা মেতেছে এই উপগ্রহের ভারসাম্য নষ্ট করার জন্য। তাই দেবী ইভা যেন তাদেরকে হেল্প করে। এই টাইমেই নেইতিরি সেখানে উপস্থিত হয়ে তাকে শান্ত করে আর জানায় তাদের দেবী কখনোই কোনো একজনের উপর পক্ষপাতিত্ব করে না। তিনি সবসময় দেখেন কিভাবে সমস্ত জীবনকে সুরক্ষিত করা যায়। যাই হোক, পরের দিন সকালে দেখা যায় কর্নেল তার সামরিক বাহিনী নিয়ে বড় বড় হাওয়াই জাহাজের মাধ্যমে রওনা হয় ট্রি অফ সোলসের দিকে। আর জ্যাকও তার দল নিয়ে দুই ভাবে বিভক্ত হয়ে জন্য ওয়েট করতে থাকে। আর যখনই কর্নেলের সামরিক বাহিনী সেখানে এসে উপস্থিত হয়, শুরু হয় নাভি এবং মানবজাতির মধ্যে লড়াই। আমি প্রতিবারের মতো এবারও বলবো, এই রকম দৃশ্য মুখে বলে কখনোই এক্সপ্লেন করা সম্ভব নয়। এর মজা নিতে গেলে আপনাদেরকে ফুল মুভি অবশ্যই দেখতে হবে। এই লড়াইয়ের এক পর্যায়ে দেখা যায় নাভিরা মানবজাতির অনেক হেলিকপ্টার বা জাহাজ ধ্বংস করে দেওয়ার পরও তারা থামছে না, কিন্তু তাদের অবস্থা দিশেহারা হয়ে যায় এবং এদিকে নাভিরাও দিশেহারা হয়ে যায়, কারণ এই লড়াইয়ে টিস্যুতে মারা যায় এবং নেতিরির সেই পাখিটি মারা যায়। নর্মের অবতারটিও মারাত্মকভাবে আহত হয় এবং সে তার মানব শরীরে ফিরে যায় এবং ট্রুডি তার
হেলিপ্যাডের সাহায্যে কর্নেলের বোম্বারশিপে আঘাত করতে গিয়ে সে নিজেই ধ্বংস হয়ে যায়। আর এই সব দেখেই মনে হয় নাভিদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া আর কখনোই সম্ভব না। ঠিক এই মুহূর্তে দেখা যায় ওই প্যান্ডোরার যত হিংস্র প্রাণী সকলেই মানব জাতির উপরে হামলা চালায়, যেটা দেখেই নেতিরি সঙ্গে সঙ্গে জ্যাককে জানায় দেবী ইভা জ্যাকের প্রার্থনা শুনেছে, তাই স্বয়ং দেবী এই লড়াইকে সাহায্য করছে। এই বলে নেতিরিও তাদের সাথে ওই লড়াইয়ে যোগ দেয়, আর জ্যাকও তার তরুকের সাহায্যে বেঁচে থাকা দুটি বড় বড় জাহাজের উপর আক্রমণ করে দেয়। একটি জাহাজকে সে বোমের সাহায্যে ধ্বংস করে দিলেও কর্নেলের জাহাজকে সে ধ্বংস করতে গিয়ে কর্নেল তার উপর আক্রমণ করে, কিন্তু জ্যাক শেষ পর্যন্ত তার জাহাজটিকেও সে ধ্বংস করে দেয়। এরপর কর্নেল তার জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাবার আগেই একটি এএমপি শুট পরে ওই জাহাজ থেকে লাফ দেয়। এদিকে নেতিরি ওই হিংস্র জন্তুদের সাথে মানব জাতির বিরুদ্ধে লড়াই করার সময় তার সামনে এসে উপস্থিত হয় সেই প্যান্থারটি তাকে আঘাত না করেই তার সামনে নত হয়ে তার উপরে ওঠার জন্য তাকে ইশারা করে। তার উপরে উঠে রওনা হয় সে মানব জাতির বিরুদ্ধে লড়াই করার জন্য। এদিকে কর্নেল সেই স্যুট পরে নিচে নেবেই সে খুঁজে পায় ডক্টর গ্রেসের সেই সায়েন্স ল্যাব, যেই ল্যাবের মধ্য থেকেই জ্যাক তার অবতারের সাথে কানেক্ট হয়ে আছে। ফলে আর এক বিন্দুও অপেক্ষা না করে কর্নেল সেই দিকে অগ্রসর হয় জ্যাককে হত্যা করার জন্য। ঠিক এই টাইমেই নেতিরি তার প্যান্থারের সাহায্যে কর্নেলের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কর্নেল তার এএমপি শুটের সাহায্যে ওই প্যান্থারকে হত্যা করে এবং নেতিরি তার নিচে চাপা পড়ে। এবার কর্নেল যখন সেখানে আটকে থাকা নেতিরিকে হত্যা করতে যাবে তার আগেই জ্যাকের অবতার সেখানে উপস্থিত হয়ে কর্নেলের সাথে লড়াই করতে শুরু করে। আর এই লড়াইয়ের মাঝে কর্নেল জ্যাককে বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমাদেরই একজন, কিন্তু এবার তুমি বুঝবে নিজের জাতির সাথে শ্বাসঘাতকতা করার কি পরিণতি হতে পারে, কারণ এখন তোমার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। এরপর কর্নেল ওই সায়েন্স ল্যাবের কাঁচ ভেঙে জ্যাকের ওই কফিনটি পুরাপুরি ওপেন করে দেয়, যে কারণে জ্যাকের সাথে তার অবতারের লিঙ্ক ভাঙতে শুরু করে। এই সুযোগকে কাজে লাগিয়েই কর্নেল জ্যাকের অবতারকে খুব সহজেই হারিয়ে দেয়, কিন্তু সে যখন জ্যাককে মারতে যায় তখনই নেতিরি নিজেকে মুক্ত করে কর্নেলকে তার তীরের সাহায্যে আঘাত করে। সেই তীরের আঘাতেই কর্নেল প্রাণ হারায়। আর এদিকে ওই সায়েন্স ল্যাবের ক্ষতি হওয়ায় ওই গ্রহের বিষাক্ত বাতাস ওই সায়েন্স ল্যাবের ভিতরে প্রবেশ করে, যার ফলে জ্যাক তার পর থেকে জেগে উঠেই তার মাস্ক পরার চেষ্টা করে, কিন্তু সে তার আগেই জ্ঞান হারায়। ওদিকে নেতিরি জ্যাকের অবতারকে অজ্ঞান অবস্থায় দেখে সায়েন্স ল্যাবের ভিতরে প্রবেশ করে এবং জ্যাককে সেই অক্সিজেন মাস্ক লাগিয়ে হেল্প করে। আর প্রথমবারের মতো এই অবস্থায় তারা একে অপরের সামনাসামনি হয়। পরবর্তী সিনে দেখা যায় প্যান্ডোরাতে তৈরি ওই মানব জাতির আর্মি ক্যাম্প থেকে বেশিরভাগ মানুষকেই পৃথিবীতে ফেরত পাঠানো হচ্ছে, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন, যেমন নর্ম এবং ডক্টর প্যাটেলের মতো সুনির্দিষ্ট পৃথিবীর লোককে প্যান্ডোরাতে থাকার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফার্স্ট সিনে দেখা যায় জ্যাক তার সর্বশেষ ভিডিও কোড করে, যেখানে আমরা জানতে পারি সে তার ভালোর জন্যই অবতারের মধ্যে তার চেতনাকে পুরোপুরিভাবে স্থানান্তর করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এখানে আমরা ঠিক সেই রকমই একটা আচার অনুষ্ঠান দেখতে পাই, এমনটা আমরা ডক্টর গ্রেসের টাইমে দেখেছিলাম। জ্যাক ও তার অবতারকে পাশাপাশি শুয়ে দেবী ইভার মাধ্যমে জ্যাক তার অবতারের মধ্যে পাকাপোক্তভাবে জেগে ওঠে। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। জানি মুভি এক্সপ্লেনেশনটা অনেক বড় হয়ে গেল, কিন্তু এই মুভিটি ছোট করে এক্সপ্লেনেশন করার মতো কোনো ওয়ে আমার কাছে ছিল না। মুভিটি এবং এক্সপ্লেন শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মুভির পরের পার্টগুলো আপনারা শুনতে বা দেখতে চান কিনা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এক্সপ্লেন আর আপনের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।